নমস্কার। অস্ট্রোলজার সৌরভ আচার্য আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে হস্তরেখা বিষয়ে আলোচনা করব। হস্তরেখা বিষয়ে যে সিরিজটা শুরু করতে চলেছি আজকে, সেটা আমার প্রথম ক্লাস। আমি যেটুকুনি শিক্ষা বিভিন্ন রকম পুস্তক ঘেঁটে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে শিখেছি, তা থেকে আমি আপনাদের শেখাতে চেষ্টা করব। দেখুন, এই পৃথিবীতে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের মানুষ রয়েছে। তাদের জীবনযাত্রাও ভিন্ন রকম, তাদের চরিত্রও ভিন্ন রকম, এবং তাদের জীবনে ঘটা ঘটনাগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন রকম। একটা মানুষের জীবনে উন্নতি কীরকম হবে, তার জীবনেতে সফলতা প্রাপ্তি কীরকম হবে, তার জীবনের ভবিষ্যতে ঘটা ঘটনাগুলি কেমন হবে, সে চাকরি করবে না ব্যবসা করবে, তার জীবনের উন্নতি অবনতি সব কিছুই কিন্তু আমাদের এই হাতের রেখা দিয়ে বোঝা যায়, যেটা আমাদের শাস্ত্রে অলরেডি বর্ণিত আছে। দেখুন, হাতের প্রধান রেখা প্রধানত চারটি: শিরোরেখা, হৃদয় রেখা, আয়ু রেখা এবং ভাগ্যরেখা। তো আজকে আমি শিরোরেখা নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে আমি ক্লাসটা শুরু করছি। তো প্রথমে আমরা দেখব হাতের কোন অংশকে কোন গ্রহের স্থান হিসেবে চিহ্নিত করা হয়। তো দেখুন, আমি এখানে লিখেছি, এই স্থানকে বৃহস্পতির পর্বত বলা হয়, এই অংশটাকে বলা হয় শনির পর্বত, এই অংশটাকে বলা হয় রবির পর্বত, এবং এই অংশটাকে বলা হয় বুধের পর্বত। বৃদ্ধাঙ্গুল এবং এই তর্জনীর এই যে অংশটা বৃহস্পতির পর্বতের ঠিক নিচে, এই অংশটাকে বলা হয় মঙ্গলের নিম্ন পর্বত, আর এই বুধের পর্বতের নিচের এই অংশটাকে বলা হয় মঙ্গলের উচ্চ পর্বত। মঙ্গলের উচ্চ পর্বতের ঠিক নিচেই অবস্থান করছে চন্দ্র পর্বত, মানে এটা চন্দ্রের স্থান। এবং বৃদ্ধাঙ্গুলির এই নিচের অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে শুক্র গ্রহের পর্বত, এটা হলো শুক্রের স্থান। তো হাতের কোন অংশকে কোন গ্রহের স্থান হিসাবে ধরা হয় এটা আপনারা বুঝতে পারলেন। তো এবার আমরা আলোচনা করব শিরোরেখা নিয়ে। তো দেখুন, শিরোরেখা প্রধানত কি হয়, এই বৃহস্পতি পর্বত এর নিচে থেকে এবং এই যে আয়ু রেখা, এই আয়ু রেখার মাঝখান থেকে উঠে মঙ্গলের উচ্চ পর্বতের দিকে যায়। তো এই শিরোরেখাটা যদি খুব ছোট হয়, তাহলে সেই জাতক বা জাতিকার বুদ্ধির সীমাবদ্ধতা এবং বুদ্ধির জড়তা নির্দেশ করে। তো এই শিরোরেখা যদি আর একটু বড় হয়, শিরোরেখাটি এই স্থান থেকে উঠে যদি সোজা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়, তো সেক্ষেত্রে সেই জাতকের বুদ্ধি কিন্তু খুব প্রখর হবে। আবার যদি এই শিরোরেখাটি মঙ্গলের উচ্চ পর্বত পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে সেই জাতক কিন্তু ভালো ব্যবসাদার হয় এবং খুব অল্প পরিশ্রমের বিনিময়ে কর্মচারীদের দিয়ে কাজ আদায় করে নিতে পারে। যদি এই শিরোরেখার শেষ ভাগে একটা ফোকের মতো অংশ হয়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা নাটক বা সাহিত্য বা ওকালতির প্রতি ঝোঁক থাকবে বা আগ্রহ থাকবে। যদি এই শিরোরেখাটি আবার এখান থেকে উত্থিত হয়ে চন্দ্রের পর্বতের দিকে ঢলে পড়ে, তাহলে তার চিন্তার কাজ বেশি হয়, যেমন সাহিত্য, অঙ্কন, এই সমস্ত বিষয়ে তার ঝোঁক থাকবে বা আগ্রহ থাকবে, অথবা পরবর্তী জীবনে এই বিষয়ে তার কেরিয়ার গড়ে উঠবে। এই চন্দ্রের ক্ষেত্রের দিকে ঢলে পড়া শিরোরেখা যদি কোনো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার দ্বারা কর্তিত হয়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার আত্মহত্যা করার প্রবণতা দেখা যাবে। অথবা আরেকটা জিনিস হতে পারে, এই চন্দ্রের দিকে ঢলে পড়া শিরোরেখায় যদি জপ চিহ্ন দেখা যায়, তাহলেও কিন্তু সেই জাতক বা জাতিকার আত্মহত্যা করার প্রবণতা লক্ষ্য করা যায়। এরকম হবে, অনেকটা রেখাটা অনেকটা এরকম হবে। শিরোরেখা থেকে কোনো রেখা নিম্নমঙ্গল বা রাহুর ক্ষেত্রে গেলে তার কিন্তু মনের মধ্যে সবসময় চিন্তা, অস্থিরতা, এই সবগুলো দেখা যায়। কেমন হবে, এখান থেকে কোনো রেখা যদি এইভাবে রাহুর ক্ষেত্রের দিকে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকার মধ্যে সবসময় অস্থিরতা লক্ষ্য করা যাবে। শিরোরেখাটা যদি শনি পর্বতের নিচে ভগ্ন অবস্থায় দেখা যায়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার আকস্মিক দুর্ঘটনার যোগ থাকে। শনি পর্বত কোনটা? মধ্যমা, মধ্যমা অঙ্গুলির নিচের স্থান, এই অংশটাকে শনি পর্বত বলা হয়।
তো শিরোরেখাটা এখান থেকে উঠে যদি এই শনির পর্বতের নিচে ভগ্ন হয়ে এইভাবে প্রবাহিত হয়, তাহলে কিন্তু তার আকস্মিক দুর্ঘটনার যোগ থাকবে। আগেই আপনাদের বললাম শিরোরেখায় যদি যপ চিহ্ন থাকে তাহলে কি হবে। এই শিরোরেখায় যদি যপ চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার আত্মহত্যা করার প্রবণতা লক্ষ্য করা যায়। তো আজকে আর আলোচনা করব না, না হলে এই ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। বাকি অংশ নিয়ে পরের ভিডিওতে আলোচনা হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।